গত 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছেন। আপনারা জানেন যে ইন সার্ভিস শিক্ষকদের টেট পাস করা বাধ্যতামূলক। তারপর সেই রায়কে চ্যালেঞ্জ নয়, এক প্রকার এটাকে রিভিউ পিটিশন। তো রিভিউ পিটিশন করেছে একাধিক রাজ্য, বিভিন্ন সংগঠন, এবং তারা যে সমস্ত তথ্য তুলে ধরবেন সুপ্রিম কোর্টে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে এখন এসছে। তো আমরা সেই বিষয়ে একটু আলোচনা করব যে ঠিক 17 বছর আগে সুপ্রিম কোর্টের একটি রায়, সেই রায়টিকে কিন্তু হাতিয়ার করতে চলেছে এই বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন সংগঠন। কি রায় ছিল, কি বিষয় ছিল, সেটা কিন্তু এই ভিডিওতে আমরা একটুখানি জানব। এখানে কে মঞ্জুশ্রী ভার্সেস স্টেট অফ অন্ধ্রপ্রদেশের একটি মামলা ছিল 2006 সালের, যার 2008-এ হচ্ছে ডিসপোজড হয়ে গেছে, অর্থাৎ রায়দান হয়ে গেছে। তো সেই রায় যে অর্ডার কপি, যে রায়টা ছিল, সেখানে বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস বিচারপতিরা কিন্তু লিখেছিলেন। তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কথা ছিল, সেটা হচ্ছে যে খেলা যখন শুরু হয় তার আগেই কিন্তু নিয়মকানুন ঠিক হয়, এবং শুরু হয়ে গেলে তারপরে যখন শেষ হয়ে যাবে বা যখন শুরু হচ্ছে তার মাঝখানে কিন্তু নিয়মকানুন পাল্টানো যায় না। এটাই হচ্ছে নিয়ম। তো কি উদ্দেশ্যে বলেছিলেন না, এই যে মামলাটি আপনারা দেখছেন, এই কে মঞ্জুশ্রী, এটা একটি নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে কিন্তু মামলাটি ছিল। সেই মামলাটাতে কি ছিল, আমরা যদি এর অর্ডার কপিতে যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। দেখুন, এখানে হচ্ছে যে আর্লিয়ার কোর্ট ডিটেলস রয়েছে, সব কিছু আপনারা এক এক করে দেখতে পাবেন নিজেরাই। কিন্তু এই যে অর্ডার এবং জাজমেন্ট, এই জায়গাতে কিন্তু আমরা এবার ক্লিক করি। এবার এই 15/2/2008 এই যে জাজমেন্ট, তো এই জাজমেন্টে ক্লিক করলেই আমরা এই অর্ডার কপিটা পেয়ে যাব। এই দেখুন, এই অর্ডার কপিটা আপনাদের সামনে বেরিয়ে গেল। এখানে কি কি বিষয় ছিল যে সেটা আমরা একটু জানব, যে কি বিষয় ঠিক মামলাটি হয়েছিল আর কেন এই কথাটি বিচারপতিরা এখানে লিখেছিলেন। তো মামলার মূল যে বিষয়বস্তু আমি আগেও বললাম, যে একটি নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে যেখানে 10 জন ক্যান্ডিডেট, 10টি ভ্যাকেন্সি ছিল, সেই ভ্যাকেন্সিগুলো এই যে এখানে রয়েছে। 4টে আনরিজার্ভ, কটা কি সব এখানে লেখা রয়েছে, SC ST সব কিন্তু এখানে লেখা রয়েছে। এবং সেখানে যে নিয়োগ প্রক্রিয়ার যে নিয়ম কানুন ছিল, সেখানে হচ্ছে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ, এবং পরবর্তীকালে ইন্টারভিউয়ের একটি কাট অফ মার্কস সেটা কিন্তু ঠিক করা হয়, যেটা কিন্তু বিজ্ঞপ্তিতে ছিল না। তাহলে কি হলো, বিজ্ঞপ্তি যখন প্রকাশ করা হয়েছিল সেখানে যা নিয়ম ছিল, পরবর্তীকালে পরীক্ষা ইন্টারভিউ দুটোই হয়ে যাওয়ার পর যখন মেরিট লিস্ট একটা তৈরি হয়, তারপর আবার হঠাৎ করে তাদের সিদ্ধান্ত হয় যে ওই যে মেরিট লিস্ট তৈরি হয়েছে সেখানে ইন্টারভিউয়ের একটি কাট অফ মার্কস তৈরি দেওয়া হবে, এবং তারপরে আবার মেরিট লিস্ট তৈরি করা হবে। সেই ক্ষেত্রে এই যে কে মঞ্জুশ্রী যিনি ছিলেন, যিনি প্রথমবার লিস্টে 3rd ছিলেন, তারপর আমরা এটাকে পুরোটা দেখলে এখানে দেখা যাবে, এইখানে কে মঞ্জুশ্রী ছিলেন 3 নম্বরে, এই যে 3 নম্বরে কে মঞ্জুশ্রী ছিলেন এখানে, এই যে। তারপর যখন সেটা চেঞ্জ হয় তখন সেই র্যাঙ্ক কিন্তু অদল বদল হয়ে যায়, এবং এমনকি কে মঞ্জুশ্রী তিনি কিন্তু সেইখান থেকে বাদ পড়ে যান। এখানে পরিষ্কার রয়েছে যে ফার্স্ট লিস্টে তার নাম ছিল 3 নম্বরে, এবং সেকেন্ড লিস্টে তিনি বাদ পড়ে যান। তারপরেই তিনি কিন্তু মামলাটি করেন। তো সুপ্রিম কোর্টের যে রায়টি ছিল, এই যে আপনাদের সামনে 28 নম্বর পয়েন্টটি, এই পয়েন্টটি খুবই ইম্পর্টেন্ট। এর মানেটা এরকমই কোর্ট থেকে বলতে চাইছিলেন যে, বা চেয়েছেন যে কোনো একটি জিনিস, নিয়োগ প্রক্রিয়া হোক বা কোনো কিছু, সেটা যদি একবার শুরু হয়ে যায় তাহলে মাঝপথে তার শর্ত বা মানদণ্ড পরিবর্তন যদি করা হয় সেটা আইনসম্মত নয়। আদালত এটা মনে করে যে এটি প্রার্থীদের প্রতি অবিচার। এই রায়টি বর্তমানে টেট মামলার ক্ষেত্রেও কিন্তু একটি শক্তিশালী আইনি যুক্তি হয়ে উঠেছে। যে সমস্ত শিক্ষক টেট বাধ্যতামূলক হওয়ার আগে
তৎকালীন নিয়ম মেনে নিযুক্ত হয়েছিলেন তাদের জন্য নতুন করে টেট পাসের শর্ত আরোপ করাকে অনেকেই কিন্তু এই রায়ের সঙ্গে তুলনা করছেন। তাহলে একই রকম বিষয় হয়ে গেল না, যে তারা যখন শিক্ষকতার চাকরি পেয়েছিলেন সেই সময়ের যে সমস্ত কন্ডিশন বা শর্ত সেটা মেনেই তো পেয়েছিলেন। তাহলে তাদের নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট, তাদের চাকরি কর্মজীবন প্রায় শেষের দিকে অনেকের, তো তখন আবার নতুন করে কোনো নিয়মের আন্ডারে তো তাদেরকে আনা যায় না, এটা তো উচিত নয়। সেই কথাটাই কিন্তু এখানে সুপ্রিম কোর্টে সেই ওই যে রায়টি কে মঞ্জুশ্রীর যে অর্ডার কপি সেই কেসের, সেখানে কিন্তু এখানে লেখা ছিল। দেখুন এখান থেকে শুরু হয়েছে, যা এই জায়গা থেকে, দ্য রুলস অফ দ্য গেম meaning thereby that the criteria for selection cannot be altered by the authorities concerned in the middle or after the process of selection has commenced. In this case, the petition is much more serious. Here, not only the rules of the game were changed, but they were changed after the game has been played. বুঝতে পারছেন বিষয়টা? And the results of the game were being awaited. That এখানে রয়েছে that is unacceptable and impermissible. তো এই ঘটনাটা কিন্তু এটাই কিন্তু তুলে ধরতে পারে। যে সমস্ত রিভিউ পিটিশন হয়েছে সেখানে কিন্তু এই যে পুরনো রায়, এই পুরনো রায়টিকে কিন্তু হাতিয়ার করতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তাহলে বিষয়টা এমনই হচ্ছে যে এত সহজে কিন্তু এই রায়, যে সুপ্রিম কোর্টের যে রায়, সেটা কিন্তু কোনো রাজ্য বা সংগঠন সহজে মেনে নিচ্ছে না। আমাদের পশ্চিমবঙ্গের কথা আলাদা, তারা ইতিমধ্যেই গুগল ফর্ম ফিল আপ করিয়ে নেওয়া হয়ে গেছে তাদের, মানে এই রায়কে মান্যতা দেওয়ার জন্য। এক্ষেত্রে তৎপরতা তুঙ্গে, কিন্তু আদার্স অনেক যে সমস্ত মামলার রায় রয়েছে সেই ক্ষেত্রে কিন্তু তৎপরতা নেই, বরঞ্চ আটকানোর জন্য অনেক রকম ব্যবস্থা নেওয়া হয়। তো এক্ষেত্রে সেরকম কোনো ব্যবস্থা নিয়েছে বলে আমাদের এখনও জানা নেই যে আমাদের রাজ্য থেকে কোনো তৎপরতা দেখা যাচ্ছে কিনা। যেটুকু তৎপরতা দেখা যাচ্ছে সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, সেটা হচ্ছে গুগল ফর্ম ফিল আপ করা, ডিপিএসসিগুলোকে নির্দেশ দেওয়া, এগুলো কিন্তু আপনারা জানেন। তো এখন এই হলো বিষয় যে টেট পাস যে বাধ্যতামূলক, এই হিসেবটা কিন্তু এখন সহজে মেলানো সম্ভব নয়। কারণ যে সমস্ত শিক্ষক বহু বছর ধরে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা করে আসছেন, তাদের ভবিষ্যৎ এক মুহূর্তে অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে পড়বে, সেটা কিন্তু সারা সমাজ, সারা দেশ অত সহজে মানবেন না। তো যখন তারা চাকরিতে যোগদান করেছিলেন তখন যে সমস্ত নিয়মাবলী ছিল সব কিছু মেনেই তারা নিযুক্ত হয়েছেন। এখন নতুন করে শর্ত আরোপ করা হলে তা কেবল তাদের প্রতি অবিচার, সেটাই কিন্তু নয়, বরং সুপ্রিম কোর্টের যে পূর্ববর্তী রায়, এই ধরনের রায়, সেই রায়গুলোকেও লঙ্ঘন করা হবে। তো সেটাও কিন্তু এই সব রায়ের পরিপন্থী। তো এখন ব্যাপার হচ্ছে, আপনারা জানেন ইতিমধ্যে 8খানা রিভিউ পিটিশন এবং একটি রিট পিটিশনও হয়েছে। তো সেইগুলো শুনানি শুরু হবে, এই ছুটিগুলো সব শেষ হওয়ার পরে কিন্তু সেই শুনানিগুলো হতে পারে, এমনটাই আমাদের ধারণা। যেহেতু রিভিউ পিটিশন, সেই জন্য কিন্তু একদম পারফেক্ট কিছু যুক্তি, এই ধরনের যুক্তি যেমনটা আমরা এখানে দেখলাম, এই ধরনের যুক্তি ব্যবহার করতে হবে, তাহলেই হচ্ছে খারিজ হয়ে যাওয়ার সম্ভাবনা কম। না হলে আপনারা জানেন যে রিভিউ পিটিশন বেশিরভাগ সময় কিন্তু খারিজ করে দেওয়া হয়। তো যাই হোক, এখন সব কিছুই নির্ভর করছে এই সুপ্রিম কোর্টের উপর এবং বিভিন্ন রাজ্য বা সংগঠনগুলো যে রিভিউ পিটিশন করেছে তাদের তথ্য, আইনজীবীরা কী ধরনের তথ্য তুলে ধরছেন কোর্টে, সব কিছুর উপরে নির্ভর করবে কিন্তু এই যে ভবিষ্যৎ এই রায়ের। তবে এই রায়ের যে এতগুলো রিভিউ পিটিশন হয়েছে বিভিন্ন রাজ্য থেকে যেহেতু, সুতরাং এটার কিন্তু একটা পরিবর্তনের আশা আমরা দেখতে পাচ্ছি। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। যারা চ্যানেলে নতুন, অবশ্যই নিয়মিত আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।